পলাশের যুদ্ধের সময় ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া রবার্ট ক্লাইভের বয়স ছিল মাত্র ৩২ বছর। ৩০-এর দরজায় পা রাখা মানুষটি ১৯০ বছরের জন্য স্বাধীনতার সূর্য হরণ করে নেন বাংলার তথা ভারতবর্ষের। উপমহাদেশের বুকে একজন খলনায়ক, বিশাল এক খলনায়ক লর্ড ক্লাইভ, যে নামটি ডুবিয়ে দেয় এই উপমহাদেশের স্বাধীনতার সূর্য প্রায় ২০০ বছরের জন্য। সেই লর্ড ক্লাইভ এই উপমহাদেশে আসেন কেবলই ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক পুচকে এজেন্ট হিসেবে, ব্রিটিশ সরকারের কেউ হিসেবে না। কিন্তু চলে যাবার সময় ছিলেন একজন মাল্টি মিলিয়নিয়ার। তারই একক কৌশলে ডিভাইড অ্যান্ড রুল নীতিতে ভারতবর্ষ জয় করে নেয় ব্রিটিশরা। দক্ষিণ এশিয়ার বিশাল একটা অংশ অর্থাৎ বাংলাদেশ, ভারত আর পাকিস্তান, এই অঞ্চল অধিকার করার জন্য তাকেই কৃতিত্ব দেয় ব্রিটিশরা। দাবার ঘুটির মতো একের পর এক চাল দিয়ে ভারতবর্ষের ধনীতম রাজ্য বাংলার দখল কিভাবে নিলেন ক্লাইভ, যে বাংলা তখন ব্রিটেনের চেয়েও ধনী ছিল। চলুন জেনে আসি সোনার চামচ মুখে দিয়ে জন্ম নেয়া রবার্ট ক্লাইভের উত্থানের কাহিনী। রবার্ট ক্লাইভের জন্ম ১৭২৫ সালের ২৯ সেপ্টেম্বর ইংল্যান্ডের শপশায়ারে। রিচার্ড আর রেবেকা ক্লাইভের ১৩ সন্তানের মধ্যে সবচেয়ে বড় ছেলে এই রবার্ট। তবে তার ৬ ভাই বোন মারা যায় শিশু অবস্থাতেই। রাজা সপ্তম হেনরির সময়কাল থেকেই সে অঞ্চলের জমিদার ছিলেন তারা। বাবা রিচার্ড ছিলেন পার্লামেন্টের উকিল। বাবার রকচটা স্বভাবটা ভালোই পেয়েছিলেন রবার্ট ক্লাইভ। শিশুকালে তাকে খালার সাথে ম্যানচেস্টারে থাকতে হয়েছিল। তার খালুর মতে শিশু রবার্টের প্রিয় একটা কাজ ছিল মারামারি করা, আর যে স্কুলেই পড়ুক না কেন গন্ডগোল তার বাধাতেই হবে। বড় হয়ে এলাকার মাস্তান গ্যাং গঠন করেন রবার্ট। মাঝে মাঝে গিয়ে চাঁদা না দেওয়া দোকানদারদের ১২টা বাজিয়ে আসতেন। লোকে তাকে চিনত সেই ছেলেটি হিসেবে যে সেন্ট মেরিজ প্যারিশ চার্চের টাওয়ার বেয়ে উঠেছিল আর নিচে অবাক হয়ে দাঁড়িয়ে লোকে দেখেছিল। বাজে ব্যবহারের কারণে তাকে বারবার পরিবর্তন করতে হয়েছিল স্কুল। আরেকটু বড় হবার পর তিনি বুঝতে পারলেন পড়াশোনাটা ঠিকভাবে না করলে আসলে লোকে ঠিক পাত্তা দিচ্ছে না। তাই তিনি মন দিলেন ডিগ্রি অর্জনে। ধীরে ধীরে লেখালেখিতেও মনোযোগ দিলেন তিনি। হাউস অব কমন্সে তিনি একটি বক্তৃতা দিয়েছিলেন, যেটার জন্য তিনি অনেক প্রশংসিত হয়েছিলেন। ১৭৪৪ সালের কিছু আগে যখন ক্লাইভের বয়স ১৮, তখন তার বাবা তার জন্য চাকরি জোগাড় করে দিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে একজন এজেন্ট হিসেবে। তার পোস্টিং হল বোম্বেতে অর্থাৎ বর্তমান মুম্বাইতে। জাহাজে করে ব্রাজিল হয়ে আসবার সময় ৯ মাস জাহাজ থামিয়ে রাখতে হয়েছিল মেরামতের জন্য। তখন তিনি হালকা পাতলা পর্তুগিজ ভাষা শিখে নেন। এটা তার জন্য বেশ কাজে দিয়েছিল, কারণ ভারতের গোয়াতে তখন পর্তুগিজদের ঘাঁটি ছিল আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঘাঁটি ছিল মাদ্রাজ অর্থাৎ চেন্নাই, বোম্বে, কলকাতা ইত্যাদি জায়গায়। মাদ্রাজের সেন্ট জর্জ দুর্গ ঘাঁটিতে ক্লাইভ ১৭৪৪ সালের জুনে পৌঁছালেন। পরের ২ বছর তিনি এক দোকানদারের সহকারীর কাজ ছাড়া আর কিছু করবার সুযোগ পাননি। তবে সে সময় তিনি গভর্নরের লাইব্রেরির প্রবেশাধিকার পান আর তখন প্রচুর বই পড়া শুরু করলেন তিনি। ১৭০৭ সালে সম্রাট আওরঙ্গজেব মারা যাবার পর থেকেই ক্ষমতা আসলে সুবেদারদের হাতে ছিল। স্থানীয় ব্যবসা নিয়ে তখন ফরাসি, ডাচ, পর্তুগিজ আর ইংলিশদের মধ্যে রেষারেষি চলত। ব্যবসায় লাভের জন্য তাই যেটি দরকার ছিল সেটি হল মিলিটারি ক্ষমতা, সেনা সামন্ত। কোনোভাবে যদি স্থানীয় শাসকদের দলে টানা যায় তবেই সোনায় সোহাগা। ১৭৪৫ সালে শুরু হলো প্রথম কর্ণাটক যুদ্ধ।
ব্রিটিশ নৌবাহিনী ফরাসি নৌবহরকে আক্রমণ করে বসল। পরের বছর ফরাসিরা মাদ্রাজ আক্রমণ করে বসে, যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেন্ট জর্জ দুর্গ। ব্রিটিশ নেতাদের গ্রেপ্তার করে পন্ডিচেরির ফরাসি দুর্গে পাঠানো হয়। বাকিদের শপথ করানো হয় যে তারা ফরাসিদের বিরুদ্ধে কখনো অস্ত্র ধরবে না, কিন্তু ক্লাইভ আর হাতে গোনা কয়েকজন অস্বীকার করে বসেন এই শপথ নিতে। দুর্গ ধ্বংস করে দেবার সময় তাদের চোখে চোখে রাখা হয়, কিন্তু চতুর ক্লাইভ আর তার 3 সঙ্গী তখন ভারতীয় সেজে প্রহরীর চোখে ধোঁকা দিয়ে দুর্গ থেকে পালিয়ে যান 50 মাইল দক্ষিণে সেন্ট ডেভিড ব্রিটিশ দুর্গে। এবার আর হেন তেন এজেন্ট নন, একেবারে কোম্পানির আর্মিতে নাম লিখে ফেললেন রবার্ট ক্লাইভ। পরের বছর ফরাসিরা যখন এই দুর্গেও আক্রমণ চালালো, তখন নবাবের সহায়তায় ব্রিটিশরা রুখে দেয় তাদের। সেই যুদ্ধে বিশেষ অবদান রাখার জন্য ক্লাইভ জনপ্রিয় হয়ে যান। 1749 সালের শান্তি চুক্তিতে মাদ্রাজ ঘাঁটি ব্রিটিশদের কাছে ফিরিয়ে দেবার আগ পর্যন্ত হয়ে যাওয়া নানা যুদ্ধে ক্লাইভের নিপুণতা উচ্চপদস্থদের দৃষ্টি এড়ায়নি। ক্লাইভ তখন সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে উন্নীত হলেন। মেজর লরেন্সের মতে, তার মাঝে আমি যে সাহস আর জ্ঞান বুদ্ধি দেখেছি সেটা তার বয়সের কারো মাঝে আমি আশাই করিনি। তার যখন ক্যাপ্টেন পদে উন্নীত হবার সময় এলো, তখন বাজেটের ঝামেলার কারণে করা হলো না, কিন্তু তাকে আবার সেন্ট জর্জ দুর্গে পোস্টিং দেয়া হলো, কারণ সেটি ছিল সবচেয়ে আকর্ষণীয় জায়গা। তাছাড়া তার বেতনও বাড়ল আর বিভিন্ন কেনাকাটায় অনেক ছাড় পেতেন তিনি। এ সময় মানসিক ভারাক্রান্ত হয়ে পড়ায় ক্লাইভ ছুটিতে গেলেন বঙ্গে। 1 বছর বাদে তিনি মাদ্রাজে ফিরে এলেন। এসেই দ্বিতীয় কর্ণাটক যুদ্ধে অসীম বীরত্ব দেখিয়ে দিলেন। বিশেষ করে আরকোট অভিযানে তিনি তার বাহিনীর একজনেরও প্রাণ হারানো ব্যতীত জয় ছিনিয়ে আনেন। তাই 1753 সালে তিনি যখন লন্ডনে গেলেন, তখন তাকে বীরের সংবর্ধনা দেয়া হলো। প্রধানমন্ত্রী তাকে স্বর্গ থেকে আসা এক জেনারেল হিসেবে অভিহিত করলেন। যদিও তার কোনো ট্রেনিং ছিল না, 700 পাউন্ড অর্থমূল্যের জহরতে তরবারি তাকে উপহার দেয়া হলো। তাছাড়া তিনি মেম্বার অব পার্লামেন্টও হয়ে যান। উল্লেখ্য, লন্ডনে ফিরবার আগে তিনি মার্গারেট মাস্কেইলাইন নামের এক নারীকে বিয়ে করেন। 1755 সালে ক্লাইভ ভারতে চলে এলেন আবার। এবার তার দায়িত্ব সেন্ট ডেভিড দুর্গের ডেপুটি গভর্নর। তিনি জাহাজে আসার সময় 33,000 পাউন্ড মূল্যের সোনার মুদ্রা হারান সমুদ্রগর্ভে। 250 বছর পরে 1998 সালে সে মুদ্রাগুলো উদ্ধার করে বিক্রি করা হয়। ব্রিটিশ আর্মির লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পদোন্নতি হয় ক্লাইভের। ঘেরিয়া দুর্গ জয়ের সময় খুব কম ক্ষয়ক্ষতির মধ্য দিয়েই জিতে যান ক্লাইভ। তবে তিনি যুদ্ধ জয়ের পর অধিকৃত সম্পদের ভাগাভাগিতে অংশ নিতেন না। এরপর ক্লাইভ ফিরে এলেন আবার তার ডেপুটি গভর্নরের কাজে সেন্ট ডেভিড দুর্গে। এখানে এসে দুটো খারাপ খবর শুনলেন। প্রথমত জানতে পারলেন আলীবর্দী খানের পর তার নাতি সিরাজউদ্দৌলা বাংলার নবাব হয়েছেন 1756 সালে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের হুগলি নদীর তীরের কাশিমবাজারে ইংরেজদের আক্রমণ করেছেন সিরাজউদ্দৌলা। আর কিছুদিন পরে 20 জুন তারিখে কলকাতার দুর্গও দখল করে নিয়েছেন। আর দ্বিতীয়ত আর্থিক ক্ষতি। কলকাতার পতনে 20 লাখ পাউন্ড ক্ষতি হয়েছে ইংরেজদের। শুনতে পেলেন বন্দী ব্রিটিশদের নাকি রাখা হয়েছে কলকাতার কুখ্যাত কৃষ্ণগহ্বরে। বলা হয় অতি গরমে 146 বন্দীর মাঝে 123 জনই মারা যান। তবে ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরের কাহিনী নবাব সিরাজউদ্দৌলা আদৌ জানতেন কিনা সন্দেহ আছে।
ক্লাইভের মনে তখন প্রতিশোধ চিন্তা ঘুরপাক খাচ্ছে। 1756 সালের বড়দিন পর্যন্ত তিনি নবাবের কাছে পাঠানো কোনো চিঠির উত্তর পেলেন না। তখন অ্যাডমিরাল ওয়াটসন এবং ক্লাইভের ওপর নির্দেশ এলো জোর জবরদস্তি করে হলেও নবাব সিরাজউদ্দৌলাকে কলকাতা থেকে সরাতে নবাবের সেনাবাহিনীকে আক্রমণ করতে। প্রথমে 24 পরগনার বাজবাজ দুর্গ ক্লাইভ স্থলপথে আক্রমণ করলেন, আর ওয়াটসন বোমা মারতে লাগলেন সমুদ্র থেকে। ব্রিটিশ ক্ষয়ক্ষতি ছাড়াই দুর্গ দখল করে ফেললেন ক্লাইভ। ঠিক এত সহজেই জানুয়ারি মাসের 2 তারিখে কলকাতাও একইভাবে অধিকার করে নেন ক্লাইভ। 1 মাস পর 1757 সালের 3রা ফেব্রুয়ারি ক্লাইভের সাথে মুখোমুখি হল নবাবের নিজের সেনাবাহিনী। নবাব সিরাজউদ্দৌলার সেনাবাহিনীতেও 40,000 অশ্বারোহী, 60,000 পদাতিক এবং 30টি কামান ছিল। আর ওদিকে ক্লাইভের বিপরীতে ছিল মাত্র 540 জন ব্রিটিশ পদাতিক, 600 নেভি নাবিক, 800 স্থানীয় সিপাহী, কোনো অশ্বারোহী ছিল না। 5 ফেব্রুয়ারি ভোরে নবাবের শিবিরে ঝটিকা আক্রমণ করেন ক্লাইভ। আক্রমণ করেই তিনি বাহিনী সহ চলে আসলেন উইলিয়াম দুর্গে। এই আক্রমণ করতে গিয়ে সেনাবাহিনীর 5 ভাগের 1 ভাগ হারান তিনি। তবে নবাবের জন্য সুখকর কিছু ছিল না। তিনি ক্লাইভের সাথে সমঝোতায় আসতে চান। নবাব সিরাজউদ্দৌলা কলকাতার নিয়ন্ত্রণ 9 ফেব্রুয়ারি ক্লাইভের হাতে দিয়ে দেন, আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির যা ক্ষয়ক্ষতি হয়েছে তা পূরণ করে দিতে রাজি হন এবং হারিয়ে যাওয়া অধিকার ফিরিয়ে দেবার অঙ্গীকার করেন। ওদিকে ক্লাইভের জন্য যেন কাটা ঘায়ে নুনের ছিটার মতো ফরাসি আক্রমণ আবার ছুটে এলো। নবাব এবার চাইলেন ফরাসিদের সাহায্য করতে ব্রিটিশদের বিরুদ্ধে, কিন্তু নবাবের সভাসদরা ষড়যন্ত্র করতে থাকেন যেন নবাবের এই পরিকল্পনা ভেস্তে যায়। নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফর নামে পরিচিত জাফর আলী খান ষড়যন্ত্রকারীদের নেতা। ক্লাইভ অলিখিত অঙ্গীকার করেন যে তিনি মীর জাফরকে বাংলা, বিহার, উড়িষ্যার সুবেদার বানাবেন। মীর জাফর কলকাতার ক্ষতিপূরণ হিসেবে 10 লক্ষ পাউন্ড দেবেন কোম্পানিকে, 5 লক্ষ দেবেন স্থানীয় ব্রিটিশদের, আর 70,000 পাউন্ড দেবেন আর্মেনীয় বণিকদের। মীর জাফর আর ব্রিটিশদের মাঝে এজেন্ট হিসেবে কাজ করেন উমিচাঁদ নামের এক ধনী বাঙালি ব্যবসায়ী। উমিচাঁদ অবশ্য চোরের উপর বাটপারি করতে চাইলেন, তাকে 3 লক্ষ পাউন্ড দিতে হবে। বিবেক বর্জিত ক্লাইভ তাকে নকল ডকুমেন্ট দেখিয়ে স্বাক্ষর করিয়ে নিতে চাইলেন, কিন্তু অ্যাডমিরাল ওয়াটসন এতে সায় বা স্বাক্ষর দিতে রাজি হলেন না। 1757 সালের পুরো গ্রীষ্ম জুড়ে আলাপ চলল, কিন্তু অবশেষে 21শে জুন বর্ষার প্রথম বর্ষণে পলাশের আম্রকাননে হাজির হলেন ক্লাইভ। তার বাহিনীতে 1100 ইউরোপীয় আর 2100 স্থানীয় সিপাহী, আর নবাবের বাহিনীতে 18,000 অশ্বারোহী, 50,000 পদাতিক আর আরও অনেক কিছু। ক্লাইভ সহ 9 জন বিলম্ব করার পক্ষে ভোট দিলেন। কথিত আছে তিনি গাছের ছায় 1 ঘন্টা একাকী দাঁড়িয়ে ভেবেছিলেন কি করবেন। তখনও তিনি জানতেন না পলাশীর যুদ্ধ ইতিহাস বিখ্যাত এক যুদ্ধ হতে চলেছে। কিন্তু কোনো এক কারণে, কিংবা হয়তো মীর জাফরের কাছ থেকে পত্র পাবার পরপর তিনি মতামত পরিবর্তন করলেন এবং সাথে সাথে আক্রমণের সিদ্ধান্ত নিলেন। ভারী বর্ষণে নবাবের সেনাবাহিনীর বারুদ ভালোভাবে রক্ষিত হয়নি, ফলে ব্রিটিশ গোলা বারুদের কাছে নস্যি হয়ে পড়ল প্রায় বারুদবিহীন নবাব সেনাবাহিনী। 500 সেনা হারায় তারা। 23শে জুন যুদ্ধ অনুষ্ঠিত হলো সারাদিন। কিন্তু অবাক করা ব্যাপার হলো সত্যিকারের সম্মুখ কোনো যুদ্ধ বলতে গেলে হয়নি, হলেও খুবই কম। ক্লাইভ ইতোমধ্যে জগৎ শেঠ আর মীর জাফরের সাথে গোপন চুক্তি করে ফেলেছিলেন।
নবাবের সেনাবাহিনীর বিশাল অংশ যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে ফেললেন মীর জাফর, যেন নবাব হেরে যান। ক্লাইভের মাত্র 12 জন সিপাহী মারা যায় আর 50 জন আহত হয়। এতই কম ছিল তার ক্ষয়ক্ষতি। এটা সত্যি যে এই যুদ্ধের ফলে ব্রিটিশ সেনাবাহিনী তার আধিপত্য বিস্তার করে ভারতবর্ষে, কিন্তু তার মানে এই না যে সাথে সাথেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির জয় জয়কার শুরু হয়ে যায়। সিরাজউদ্দৌলা উটের পিঠে করে যুদ্ধক্ষেত্র ত্যাগ করেন, তবে মীর জাফরের অধীনস্থরা শীঘ্রই তাকে ধরে ফেলে এবং পরে গুপ্তঘাতক মোহাম্মদে বেগ তাকে হত্যা করে। ক্লাইভ মুর্শিদাবাদে গিয়ে যেমনটা কথা দিয়েছিলেন, মীর জাফরকে নবাব বানিয়ে দিলেন। ক্লাইভকে নিয়ে যাওয়া হলো কোষাগারে। সেখানে লাখ লাখ সোনারূপার পাত্র জহরত ছিল। ক্লাইভকে জিজ্ঞেস করা হলো তিনি কে নিতে চান। তিনি তৎকালীন সময়ের 1,60,000 পাউন্ডের জিনিস নিলেন। 5 লাখ পাউন্ড সেনাবাহিনীর আর ইস্ট ইন্ডিয়া নেভির মাঝে বিলিয়ে দেওয়া হয়। কোম্পানির কমিটির প্রত্যেককে 24,000 পাউন্ড করে উপহার দেয়া হয়। কোম্পানির বাৎসরিক আয় 1 লাখ পাউন্ডে দাঁড়ায়। 1760 সালে অবসর নিয়ে ক্লাইভ ফিরে এলেন ব্রিটেনে। অশেষ সম্পদের অধিকারী তিনি তখন। তাকে নেপোলিয়নের সাথেও তুলনা করা হয়। ব্রিটেনে তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব হবার চেষ্টা করলেন। তাকে পলাশির ব্যারন ক্লাইভ বানানো হয়। 1761 সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি পার্লামেন্টের সদস্য ছিলেন। 1762 সালে 2 বছরের জন্য মেয়রও হয়েছিলেন তিনি। অক্সফোর্ড ইউনিভার্সিটি তাকে সম্মানসূচক সিভিল লয়ের ডক্টরেট ডিগ্রি প্রদান করে 1760 সালে। 1764 সালে তাকে একজন নাইট অব দ্য বাথ করা হয়। সুখের সময় তার আর বেশি দিন থাকলো না। ব্রিটেনে বসে তিনি শুনতে লাগলেন সব খবর। মীর জাফরের পতন, তার জামাতার ক্ষমতা লাভ, আর এরপর যা যা হলো। ক্লাইভের কীর্তির কারণে দুর্নীতিতে ছেয়ে গেছে পুরো কোম্পানি। তাই কোম্পানির নীতি নির্ধারকরা তাকে জোর করে আবার বঙ্গে পাঠালেন সবকিছু ঠিকঠাক করতে। এবার তার দায়িত্ব একসাথে গভর্নর ও সেনাপতি। 1765 সালে কলকাতায় এসে ক্লাইভ শুনলেন মীর জাফর মারা গেছেন, তবে তার জন্য 70,000 পাউন্ড উপহার হিসেবে রেখে গেছেন। জানতে পারলেন বঙ্গের সেনাবাহিনীতে হালকা বিদ্রোহ হয়েছে। ক্লাইভের সামনে তখন এক সুবর্ণ সুযোগ। ভারতবর্ষে সরকারি চাকরি যারা করতেন তাদের বেতন বৃদ্ধি করলেন ক্লাইভ। ভারতীয়দের থেকে উপহার গ্রহণ করা নিষিদ্ধ করলেন। তিনি সেনাবাহিনীতে যা করে গিয়েছিলেন সেটা ছিল আরও কার্যকরী, তবে তার পূর্বকীর্তি এতটাই সুদূরপ্রসারী প্রভাব রেখেছিল যে বাংলা থেকে আয় 20% বেশি আশা করা হতো এরপর থেকে। এর খারাপ প্রভাব পড়ে পরবর্তী বছরগুলোতে, বিশেষ করে 1770 সালের দুর্ভিক্ষের সময়। 1767 সালে ক্লাইভ ভারত ত্যাগ করেন, আর কোনোদিন ফেরত আসেননি। পরের বছর তাকে রয়্যাল সোসাইটির ফেলো করা হয়। মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম তাকে দিলার জং বা যুদ্ধে সাহসী, সাইফ জং বা যুদ্ধের তরবারি ইত্যাদি নানা উপাধিতে ভূষিত করেছিলেন। 1772 সালে পার্লামেন্টে ভারতবর্ষে কোম্পানির অনিয়ম নিয়ে প্রশ্ন ওঠে, আর সেখানে ক্লাইভকে তুলোধুনো করা হয়। ক্লাইভ অবশ্য নিজের পক্ষে সাফাই গান। এরপরও তার নানা উপাধি পাওয়া থেমে থাকেনি। 76-এর মন্বন্তরে বাংলার জনসংখ্যার 66% মারা যায়। কোম্পানির অতি লোভী এই দুর্ভিক্ষের কারণ ছিল বলে ধারণা করা হয়, আর এর মানে পরোক্ষ দোষ আসলে ক্লাইভেরই। ফলে ক্লাইভের প্রভাব ইংল্যান্ডে কমে যায়। দুর্ভিক্ষ শেষে কোম্পানির নিয়ন্ত্রণের জন্য নতুন আইন পাশ হয় পার্লামেন্টে। ক্লাইভ এমনটাও বলেছিলেন,
আমার ধন সম্পদ নিয়ে যাও, তবুও আমার সম্মান কেড়ে নিও না। 1774 সালের 22শে নভেম্বর ক্লাইভ মাত্র 49 বছর বয়সে লন্ডনে নিজের বাসায় প্রাণ হারান। কিন্তু কিভাবে? কথিত আছে তিনি আত্মহত্যা করেন, কেউ বলেন তিনি ব্রেন স্ট্রোকে মারা যান। আবার এটাও বলা হয়েছে তিনি আফিমখোর ছিলেন, বেশি ড্রাগ নেবার কারণে হার্ট অ্যাটাকে মারা যান।